ইভান শাহরিয়ার হসপিটাল থেকে একটা অটোরিকশা নিয়ে বাড়ির সামনে চলে আসে। আজকে ইভান নিজের কার নিয়ে হসপিটালে যায় নাই। অটোর ভাড়া মিটিয়ে সে মেইন গেট ঠেলে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে ইভান তাড়াতাড়ি করে সদর দরজার সামনে যেতে নেয়। যেতে যেতেই হঠাৎ ছেলেটা আচমকা থমকে দাঁড়ায়। ইভার উপর ওর দৃষ্টি স্থির হয়ে যায়। কি মোহনীয় লাগছে মেয়েটাকে, বড্ড বেশি সুন্দর লাগছে ফুলগুলোর মাঝে ইভাকে। বৃষ্টিতে ভেজার কারণে সাদা জামাটা শরীরের সাথে লেপ্টে ইভার শরীরের অনেকটা অংশই দৃশ্যমান হয়ে আছে। বাচ্চাদের মতো মেয়েটা কেমন লাফাচ্ছে, ঘুরছে, কি সুন্দর সেই দৃশ্য। ইভান শাহরিয়ার সেদিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, চাইলেও যেন নিজের চোখ জোড়া সরাতে পারছে না। ইভানের মাঝে মধ্যে মনে হয় ইভার মধ্যে কেমন অন্যরকমের কারিশমা আছে, যা ইভার দিকে ইভানকে খুব করে টানে। ইভান এগুলো ভাবার মাঝেই ওর চোখে এক ফোঁটা বৃষ্টির ছিটে এসে পড়ে, যার দরুন ইভান শাহরিয়ারের হুঁশ আসে। তাই ইভান নিজেকে ধাতস্থ করে ইভার থেকে নিজের চোখ জোড়া সরিয়ে নেয়। তারপর বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়ে এভাবে বৃষ্টিতে ভিজছে কেন? জ্বর বাঁধানোর ধান্দা নাকি? এগুলো ভেবে নিজের দিকে তাকায় ইভান শাহরিয়ার। তারপর দেখে এতক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে ইভানের অনেক অংশ ভিজে গেছে। তাই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহনিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। উদ্দেশ্য সে নিজের রুমের ব্যালকনিতে গিয়ে ইভাকে ধমকে বৃষ্টিতে ভিজানো ছুটাবে। কিন্তু ইভাও তখনই চলে আসে ড্রয়িং রুমের সদর দরজার সামনে, আর ইভান তখন সিঁড়ির কাছে। হঠাৎ ইভা সেখানে দাঁড়িয়ে জোরে এক হাঁচি দেয়। হাঁচির শব্দে ইভান পিছনে ঘুরে তাকিয়ে ইভাকে দেখে ফ্যাল করে তাকিয়ে থাকে। ইভাও হাঁচি দিয়ে সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। ইভা তো মনে করছে বাসায় এখনো কেউ আসে নাই। আতিফ শাহরিয়ার তো আসবে সন্ধ্যা 7টায়, আর ইভানের তো রাতে আসার কথা। কিন্তু এই মুহূর্তে মেয়েটা ইভানকে দেখে কি প্রতিক্রিয়া দিবে ভেবে পাচ্ছে না। ইভান নিজের দিকে একবার তাকায় আর ইভানের দিকে একবার তাকায়। কেমন একটা লজ্জাকর অবস্থা। সবসময় এই ইভানের সামনেই কেন এমন পরিস্থিতিতে পড়তে হয় তা এবার মাথায় ধরে না। মেয়েটাও ইভানের দিকে ফ্যাল দৃষ্টিতে তাকায়। এবার ইভানের মেজাজ বিগড়ে যায়। ইভার শরীরের সাথে জামা কাপড় এমন লেপ্টে থাকায় ইভান তখন সেখান থেকে চলে আসে। কিন্তু ইভা আবার সেই একই অবস্থায় ওর সামনে উপস্থিত। তাই ইভান শাহরিয়ার তার মেজাজ তুরঙ্গে উঠিয়ে হিসিয়ে কিছু বলতে নিবে, অমনি ইভা ইভানকে পাশ কাটিয়ে দৌড়ে ওর সামনে দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। ইভান শাহরিয়ার ইভাকে এভাবে যেতে দেখে সেদিকে ভ্রু কুঞ্চন কুঁচকে তাকায়। তারপর নিজের রুমের দিকে পা বাড়ায়। ইভান শাহরিয়ার নিজের কক্ষে পৌঁছে নিজেকে একবার পরখ করে নেয়। তারপর শাওয়ার নিতে যায়। কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিচ্ছে। ইভান নামাজ আদায় করে কিছুক্ষণ দোয়া দরুদ পাঠ করে নিচে নামে। উদ্দেশ্য কিচেন গিয়ে ইভান শাহরিয়ারের জন্য কফি বানানো। ইভান মসজিদে গেছে নামাজ আদায় করতে, তবে বাসায় ফিরলেই তার কফি লাগবে। তাই ইভা কিচেনে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। এমন সময় ইভান শাহরিয়ার আর আতিফ শাহরিয়ার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। ইভা সেদিকে তাকিয়ে খেয়াল করে দুজনের মাথায় টুপি পরা। ইভান তো নামাজ আদায় করতেই গেছে, আর আতিফ শাহরিয়ার হয়তো অফিস থেকে আসার সময় নামাজ আদায় করে আসছে। আতিফ শাহরিয়ার ইভার সামনে আসতে ইভা আতিফকে সালাম দেয়। সাথে সাথে আতিফও তার উত্তর দিয়ে বলে, মা, আজ তোর বাসায় একা একা থাকতে কোনো প্রবলেম হবে না তো? ইভা নিচু কণ্ঠে বলে, না চাচ্ছু, কোনো সমস্যা হয়নি। ইভার কথা শুনে আতিফ শাহরিয়ার ইভার মাথায় হাত বুলিয়ে ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যায়। ইভাকে আসলেই একা একা ভালো ছিল বাসায়? মোটেই না। সারাদিন ওর মা বাবাকে খুব করে মনে পড়েছে। একা একা নিজের কাছে হস্তে লাগছে। ইভা এতক্ষণ ওদের দিকে তাকিয়েছিল। এখন সে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। তারপর সোফার সামনে নিচু টেবিল থেকে হাতে একটা খবরের কাগজ নিয়ে পড়া শুরু করে। ইভা একবার সেদিকে তাকিয়ে কিচেনে চলে যায়। ইভা কিচেনে গিয়ে কফি বানিয়ে ড্রয়িং রুমে পদার্পণ করে। ট্রে থেকে কফির কাপ সহ প্লেট ওর সামনে রাখে। ইভান একবার কফির কাপের দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ইভার দিকে স্থির করে। এতক্ষণ ইভা এই সুদর্শন যুবক ইভান শাহরিয়ারকেই পরখ করছিল, কিন্তু এখন ইভানকে ওর দিকে তাকাতে দেখে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে ইভা। তা দেখে ইভান শাহরিয়ার ইভাকে একবার পূর্ণ দৃষ্টিতে পরখ করে
একটা বাঁকা হাসি দিয়ে ব্ল্যাক কফির কাপ নিজের হাতে নিয়ে তৃপ্তির সাথে কাপে চুমুক দেয়। আর তখনই আতিফ শাহরিয়ারকে নিচে নামতে দেখা যায়। আতিফ শাহরিয়ার এসে ইভানের বসার অপর প্রান্তে বসে। তা দেখে ইভা চায়ের কাপ আতিফ শাহরিয়ারের দিকে এগিয়ে দেয়। আতিফ শাহরিয়ার তা সাদরে গ্রহণ করে। হঠাৎ আবার তখনের মতো ইভার হাঁচি আসে, সাথে সাথে ইভা হাঁচি দিয়ে দেয়। তা দেখে ইভান আর চোখে ইভার দিকে একবার তাকিয়ে কফি খাওয়া ও খবরের কাগজ পড়ায় মনোনিবেশ করে। এখন তেমন মুষলধারে বৃষ্টি নাই, মাঝখানে কিছুক্ষণ বৃষ্টি কমেছে, কিন্তু হঠাৎ এখন আবার বৃষ্টি পড়া শুরু করছে। হঠাৎ ইভার কাশি শুরু হয়ে যায়। বিকেলে একাধারে এতক্ষণ বৃষ্টিতে ভিজার কারণেই হয়তো কাশি পাচ্ছে মেয়েটার। ইভাকে কাশতে দেখে আতিফ শাহরিয়ার ইভার দিকে চেয়ে বলে, কিরে মা, ঠান্ডা লাগাইলি কেমনে? ইভা নিচের দিকে তাকিয়ে আছে। আতিফ শাহরিয়ারকে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না মেয়েটা। ইভা কিছু বলছে না দেখে আতিফ শাহরিয়ার চায়ের কাপে চুমুক দিয়ে ইভাকে আবার বলে, কি রই ভাই, কিছু বলছিস না কেন? আতিফ শাহরিয়ারকে ইভা কি বলবে তার মধ্যে আবার মেয়েটার কাশি শুরু হলো। ইভান এবার মাথা তুলে সেদিকে তাকিয়ে বলে, তোমার ভাইয়ের মেয়ে আজকে বৃষ্টিতে ভিজছে, যার ফলে এখন সামনে হাঁচি কাশি দিয়ে চলছে। ইভারে আবার বৃষ্টি আদর করে হাঁচি কাশি ফ্রি দিচ্ছে। তবে বৃষ্টি রাতে আরো ভালোবেসে জ্বরও দিতে পারে, বুঝলে বাবা? ইভানের কথায় ইভা চোখ বড় বড় করে ইভানের দিকে তাকায়। আর আতিফ শাহরিয়ার ফ্যালফ্যাল দৃষ্টিতে নিজের ছেলেকে দেখে। তারপর ইভার উদ্দেশ্যে বলে, সে কি রে ইভা, এখনকার বৃষ্টিতে ভিজলে মানুষ অসুস্থ হয়ে যায়, তুই জানিস না? সরি চাচু, আমি বুঝতে পারি নাই। এতটুকু বলার মধ্যে ইভা আবারও কাশি দেয়, যার ফলে ইভার কথা শুনে ইভান বিরক্ত হয় বটে। তারপর ইভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তেতে উঠে বলে, ফাজিল মেয়ে, তুই তো কিছুই বুঝতে পারিস না, ইডিয়েট। রাতে খাওয়ার পরে মেডিসিনকে শুবি, না হলে খবর আছে। ইভা মনে মনে নাক সিটকালো। মেয়েটা মোটেই ওষুধ খেতে পারে না, তাই মনে মনে বিড়বিড় করে বলে, ডাক্তার সাহেবের বাড়িতেও ডাক্তারি শুরু হয়ে গেছে। নিস্তব্ধ রজনী, চারিদিকটা আধারে ছেয়ে আছে। অন্ধকার আচ্ছন্ন রাত, নিরিবিলি শহর, অলিতে গলিতে ঘুরে বেড়ানো কিছু কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। রাত তখন 3টা বাজে। ইভা গভীর ঘুমে নিমজ্জিত। বাড়িতে শুধু ইভান শাহরিয়ার, ইভা, মুনতাহা, হিয়া আর আতিফ শাহরিয়ার থাকায় তেমন কোনো কাজ নাই। তাই আশার নামাজ আদায় করে রাতের ডিনার শেষে ওরা সবাই ঘুমিয়েছে। ও তাড়াতাড়ি। পুরো বাড়িটা নিস্তব্ধতায় ঘেরা, সুনসান নীরবতায় ছেয়ে আছে। ইভা নিজের জন্য বরাদ্দ করা রুমে ঘুমিয়েছে। ও রুমটাও নিস্তব্ধতায় ছেয়ে আছে। হঠাৎ বাহিরে কিছু পড়ার আওয়াজে এবার ঘুম ছুটে যায়। এবার ঘুম খুব সহজে ভাঙে না, তবে আজ তাড়াতাড়ি ঘুমানোর জন্য হয়তো আওয়াজটা ওর কানে পৌঁছালো। মেয়েটা হকচকিয়ে উঠে নিজের রুমের চারিদিকে চোখ বুলোয়। মাথাটা খুব পেন করছে ওর, হয়তো বিকেলে বৃষ্টিতে ভিজার কারণে। তবে রাতে খাবারের পরে ইভান শাহরিয়ার ইভাকে জ্বর আর ঠান্ডার ওষুধ জোর করে ধমকে খাওয়াইছে, তাই হয়তো জ্বর উঠে নাই। ইভা ও ইভানের ধমক শুনে ভয়ে ওষুধ খেয়ে নেয়। ইভা নিজের বিছানা থেকে নেমে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। উপরে রুমের দরজার সামনে থেকে দাঁড়ালে নিচের সব কিছুই অনেকটা স্পষ্ট দেখা যায়। ড্রয়িং রুম আর ডাইনিং রুমে তখন অল্প আলোর লাইট জ্বালানো ছিল। ইভা নিজের দৃষ্টি চারদিকে বুলিয়ে আটকে উঠে কোনো এক মুখোশ পরিহিত লোকের ছায়া দেখা যাচ্ছে। এটা দেখে ইভার পুরো শরীর জুড়ে কাঁপুনি শুরু হয়ে যায়। তবুও মেয়েটা নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, কে 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 ওখানে? মুখোশ পরিহিত লোকটি চারদিকে চোখ বুলাচ্ছিল। হঠাৎ কোনো মেয়ের কণ্ঠ শুনে মুখোশ পরিহিত লোকটি সেদিকে গভীর দৃষ্টিতে তাকায়। ততক্ষণে ইভা নিচে চলে আসে। তারপর বলে, এই কে আপনি? কথাটা ইভা জোরেই বলে, যার দরুন মুখোশ পরিহিত লোকটি এসে পিছন থেকে ইভার মুখ চেপে ধরে। অমনি মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। কিছু পড়ার আওয়াজ পেয়ে ইভান শাহরিয়ার নিজের রুমে লাইট জ্বালায়। মুখোশ পরিহিত লোকটি সেদিকে তাকিয়ে একবার ইভাকে পরোক্ষ করে সেখান থেকে কেটে পড়ে। ইভান ঘুম ঘুম চোখে নিজের রুম থেকে বের হয়ে রেলিং ধরে নিচে তাকায়। অমনি ইভাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ইভান শাহরিয়ার তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারপর ইভার সামনে হাঁটু গেড়ে বসে ইভার গালে আস্তে থাপ্পড় দিয়ে বলে, এই ইভা, এখানে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কিন্তু ইভার কোনো রেসপন্স না পেয়ে
ইভান তাড়াতাড়ি ডাইনিং টেবিলের জগ থেকে গ্লাসে করে পানি এনে ইভার চোখে মুখে দেয়। ততক্ষণে আতিফ শাহরিয়ারও সেখানে উপস্থিত হয়। ইভাকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি ইভানকে শোধালো। কিরে ইভান, ইভা এভাবে মেঝেতে পড়ে আছে কেন? জানি না বাবা, আমি কিছু পড়ার আওয়াজে পেয়ে রুম থেকে বের হয়ে দেখি ও মেঝেতে পড়ে আছে। এটা শুনে আতিফ শাহরিয়ার নাক মুখ কুঁচকে বলে। ইভান, ও রুমে নিয়ে চল। আতিফ শাহরিয়ারের কথা শুনে ইভান শাহরিয়ার একবার ইভাকে পরোক্ষ করে নিজের কোলে তুলে ও রুমে এনে বিছানায় শুয়ে দেয়। চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ফজরের আজান দেওয়ার সাথে সাথেই সবসময় এবার ঘুম ছুটে যায়। ইভা ঘুম ঘুম চোখে পিটপিট করে নিজের আঁখি খুলে চারদিকে চোখ বুলিয়ে হকচকিয়ে উঠে বসে। বিছানার পাশে আতিফ শাহরিয়ার আর ইভান শাহরিয়ারকে দেখে অবাক দৃষ্টিতে সেদিকে তাকায়। ইভান ইভার দিকে নিজের দৃষ্টি নিক্ষেপ করে বলে। তাহলে ইভা তোর ঘুম ভাঙলো? তা বিছানা ছেড়ে ড্রয়িং রুমের মেঝেতে পড়েছিলি কেন মাঝরাতে? ইভানের এহেন কথায় কাল রাতের সব কথা মনে পড়ে যায় ইভার। সাথে সাথে ওদের কাল রাতের সব ঘটনা বলে। তা শুনে ইভান শাহরিয়ার বিরক্ত হয়ে বলে। কি আজগুবি কথাবার্তা বলছিস ইভা? তুই এমনি যা ভিতর ডিম। কালকে বিকালে বৃষ্টিতে ভিজে মাথার সব তার আওলা ঝাওলা করে ফেলছিস। আর এমনিতেও তো তুই রাতে সামান্য ঘরের আসবাবপত্রের ছায়া দেখলেও ভয় পাস। বাবা চলো আজান দিছে, নামাজ আদায় করতে যেতে হবে। এমনিতেই এই ইডিয়েটের জন্য ঘুমের 12টা বেজে গেছে। এই বলে ইভান শাহরিয়ার ইভার বিছানা থেকে উঠে দাঁড়ায়। সাথে আতিফ শাহরিয়ারও দাঁড়িয়ে ইভার উদ্দেশ্যে বলে। ইভা সাবধানে থাকিস। আর ইমাকে নীলাদের বাড়িতে পাত্রপক্ষ দেখতে আসবে। তোর কাকি আমাকে আর ইভানকে সেখানে যেতে বলেছে। বিকেলের মধ্যে চলে আসবো। বাবা আমি যেতে পারবো না, হসপিটালে আমার অনেক কাজ আছে। তুমি চলে যেও, একজন ডাক্তারের রোগীর চিকিৎসার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না। আর হ্যাঁ, ছেলের পিক আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। এগুলো বলে ইভান সেখান থেকে চলে যায়। সাথে আতিফ শাহরিয়ারও। ইভা ফ্যালফ্যাল দৃষ্টিতে ওদের যাওয়ার পানে তাকিয়ে ভাবে, কি হলো এটা? ওর কথা কেউ কানেই নিল না। সব ওর মনের ভুল ভেবে উড়িয়ে দিল। হতাশ হলো মেয়েটা। তারপরেই ভাবলো ও তো ড্রয়িং রুমে থাকার কথা, তাহলে ওর নিজের রুমে কিভাবে আসলো? তারপর ভাবে নিশ্চয়ই ইভান শাহরিয়া নিয়ে আসছে। এই ভেবেই মেয়েটা লজ্জায় লাল নীল হয়ে যায়। ওই দিনও ইভান শাহরিয়ার ইভাকে কোলে তুলে ইভানের রুমে নিয়ে গেছিল। আর আজকে ওর রুমে। কি এক লজ্জা! এমন ঘটনার জন্য ইভানের সামনে যেতেই লজ্জা করে। কিন্তু এই লজ্জাকর পরিস্থিতিগুলো ইভানের সামনেই হয় কেন তা ইভা বুঝে না। চারদিকে অন্ধকার নেমে আসছে অনেক আগেই। ইভান শাহরিয়ার নিজের সুঠাম বলিষ্ঠ দেহখানা নিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। হয়তো ছাদে গিয়ে দাঁড়ালে ইভানের মনটা ফুরফুরে লাগে। ছাদের দুই পাশের ফুলগুলোও সুন্দর ঘ্রাণ ছড়ায়। তখন মনটা বেশ চনমনে হয়ে ওঠে। ইভান ছাদে গিয়ে নিজের সোজাসুজি সামনের রেলিংয়ের দিকে তাকায়। অমনি ছেলেটার চোখ জোড়া আটকে যায়। ইভা ছাদে থাকা টবের বেলি ফুলের গাছ থেকে একটা বেলি ফুল ওর নাকের সামনে ধরে আছে। সম্ভবত মেয়েটা ফুলের ঘ্রাণ শুকছে। ইভার চুলগুলো ছাড়া অবাধ্য লম্বা চুলগুলো হাঁটুর কাছাকাছি গড়াগড়ি খাচ্ছে আর দুলছে। হয়তো মাথায় ওড়না দেওয়া ছিল। বাতাসে তা মাথা থেকে নেমে আসছে অনেকটা। সামনের ছোট ছোট চুলগুলো উড়ছে। কি মোহনীয় লাগছে মেয়েটাকে। ইভান তা মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। ইভানের শরীর জুড়ে কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল। তারপর হঠাৎ ইভান মনে মনে বলে, ইভা তো একা একা রাতে ছাদে ভয় পায়, তাহলে এই মেয়ে এখানে কি করে? আমি তো হসপিটাল থেকে এসে মনে করছি এই মেয়ে রুমে আছে। ভাইয়া তুমি কখন আসলে? ইভানের এগুলো ভাবনার মাঝেই একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, যার দরুন ইভান শাহরিয়ার নিজের পাশে তাকায় আর ইরাকে দেখতে পায়। ওর হাতে ৬-৭টার মতো কাঠগোলাপ ছিল। সেদিকে তাকিয়ে ইভান বলে, আমি একটু আগে হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে ছাদে আসছি। তুই কখন আসলি? শুনলাম মা আজকে আসবে না, কাল সকালে নাকি আসবে। আর বাবা তো দুপুরে আসছে, আমাকে কল দিয়ে বলল। আমি বিকেলে একাই চলে আসছি। ও আচ্ছা, থাক তাহলে তোরা, আমি নিচে গেলাম। এই বলে ইভান শাহরিয়ার ইভা মুনতাহা হেয়ার দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে। ইরা ইভান শাহরিয়ারের যাওয়ার পানে তাকিয়ে ইভার কাছে চলে যায়। আসলে ইরা আর ইভা মাগরিবের নামাজ আদায় করে তার কিছুক্ষণ পরেই ছাদে আসছে।
তারপর ইরা ইভাকে বেলি ফুলের কাছে রেখে সে ছাদের অপর প্রান্তে কাঠগোলাপ আনতে যায়। উদ্দেশ্য কাঠগোলাপ এনে ইভার চুলের মধ্যে গেঁথে দিবে। কিছুক্ষণ আগে এশারের আজান দিছে। ইভা আর ইরা একসাথে ইভার রুমে এশারের নামাজ আদায় করে। তারপর কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে। এখন ইভা আর ইরা তার রুমে বসে কথা বলছে। ইভা ভাবান্তর হয়ে ইরার উদ্দেশ্যে বলে, ইরা, তুই যে বিকেলে এসে বললি ইমা আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, তা কবে বিয়ের ডেট ফিক্সড করছে? সামনের মাসের 9 তারিখ। আজকে তো 27 তারিখ, তার মানে আর 12 দিন বাকি আছে। হুম, তবে একটা কথা কি জানিস শিবা, এতবার আপুকে পাত্রপক্ষ দেখতে আসছে। ছেলে যেমন টাক মাথার বা পেটে ভুঁড়িওয়ালা থাকতো, এবার আমার যে দুলাভাই হবে সে কিন্তু খুব স্মার্ট, তবে ইভান ভাইয়ের মতো অত স্মার্ট না। ইরা পুরো কথা খুব উৎসাহের সাথে বলে দেয়। তা দেখে ইভা মুনতাহা খিলখিল করে হেসে দেয়, সাথে ইরাও হেসে দেয়। হঠাৎ ইরা হাসি থামিয়ে ইভার দিকে এক দৃষ্টিতে তাকায়। হাসলে মেয়েটাকে বড্ড বেশি সুন্দর লাগে। ইভা আগে সবসময় হাসি খুশি থাকলেও এখন তেমন হাসে না। ওর হাসি তো সেই দিন থেকেই বিদায় নিচ্ছে, যেদিন ওর মা বাবা মারা গেছে। এখন মাঝে মধ্যে মন ভালো থাকলে হাসে, আর না হয় সবসময়ই মুখটা গোমড়া করে থাকে। ইভা দেখ, তোকে হাসলে কত সুন্দর লাগে, আর তুই কিনা সবসময় মুখটা হুতুম প্যাঁচের মতো করে রাখিস। আমি কিভাবে আমাকে দেখবো? আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে। আমি তো ভেবেই রেখেছি তোর জন্য আমার ইভান ভাইয়ের মতো একটা ছেলে দেখব, যে কিনা একেবারে হিরোর মতো হবে। তুই ইভান ভাইয়াকে ভালো করে দেখেছিস ইভা? একেবারে হিরোর থেকেও বেশি সুন্দর। ইভা ইরার দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলে, হিরো না ছাই, আজ তো একটা ভিলেন, রসকসীন গম্ভীর লোক। এবার কথা শুনে তার প্রতি উত্তরে ইরা বলে, আমার ভাইয়া মোটেই ভিলেন না, জানিস ইভা, আমি যদি পারতাম তোকেই আমার ভাবি করে ইভান ভাইয়ের জন্য রেখে দিতাম। হঠাৎ ইরার এমন কথায় ইভার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে যায়। পুরো শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। প্রতিটি কায়া অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। এবার মনে হলো এই একটি কথা এবার হৃদয়ে গভীর থেকে গভীর নাড়িয়ে দিছে। তাই ইভা ইরার দিকে তাকায়, কিন্তু ইরাকে দেখলো এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। ইভা ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। সাথে সাথে ইভা ভাগরুদ্ধ হয়ে যায়। ইভান শাহরিয়ার দাঁড়িয়ে ওর রুমে সোজাসুজি রেলিংয়ের সাথে হেলান দিয়ে ইভা রুমের দিকে তাকিয়ে আছে। ইভানকে দেখে ইভা হকচকিয়ে উঠে নিজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ইভার ওড়নাটা গলার দুই পাশে ঝুলানো। ইভা নিজের রুম থেকে বের হলে সবসময় মাথায় ওড়না দিয়ে বের হয়, কিন্তু এখন ইভানকে দেখে ইভা তাড়াতাড়ি ওড়না মাথায় কোলটা দিয়ে পরে নেয়। তারপর বেচারি নিচের দিকে তাকিয়ে থাকে। আর ইরা একবার ইভান শাহরিয়ার আর একবার ইভাকে পরোক্ষ করে। মেয়েটা মনে মনে দোয়া দরুদ পাঠ করে আর আল্লাহ আল্লাহ জিকির করে, কারণ ইভান শাহরিয়ার যার আগে এতক্ষণ এখানে সব কথা নিশ্চয়ই শুনে নিচ্ছে। এখন কি হবে কি জানি, না জানি 335 ভোল্টের ধমক খেতে হয় ওদের। ইভা আর ইরা দুজনেই খুব ভীতু মুখ করে বসে আছে। ইরা তো তাও ইভান শাহরিয়ার দিকে তাকাচ্ছে, কিন্তু ইভা তো মাথাই তুলছে না। ভাবনাটা এমন যেন ইভা মাথা তুলে তাকালে সবকিছু অশুদ্ধ হয়ে যাবে। মনে হচ্ছে ইভা পণ করেছে, সে আজ ইভানের দিকে ফিরেও তাকাবে না। মেয়েটা ভীতু মুখশ্রী নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, যেন দরজার দিকে তাকালেই মেয়েটাকে করার শাস্তি পেতে হবে। ইভান শাহরিয়ার এতক্ষণ ইভার মুখশ্রীর দিকে তাকিয়েছিল, এখন ইরার দিকে একবার পরোক্ষ করে আবার ইভার দিকে তাকায়। ইভার এমন ভীতু মুখশ্রী দেখে ছেলেটা হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না, তাই ইরার উদ্দেশ্যে বলে, সাউন্ড করিস না, আমি রুমে কাজ করছি। এই বলে ইভান শাহরিয়ার সেখান থেকে প্রস্থান করে নিজের রুমে চলে যায়। ইভান শাহরিয়ারের ইভার রুমের সামনে আসার কারণ হলো ইভান নিজের রুমে কিছু কাজ করছিল, কিন্তু ওদের হাসাহাসির কারণে ইভান প্রচণ্ড বিরক্ত হয়, সাথে কাজেও ডিস্টার্ব হয়। তাই ওদের থামতে বলবে বলে আসছিল, কিন্তু ইভার রুমের সামনে এসে ইভার দিকে তাকিয়ে ইভার ওপর দৃষ্টি যায়। ইভার ওড়না দুই কাঁধে ঝুলানো ছিল, যার দরুন ইভার বুকের তিলটা স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সাথে সাথে ইভানের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। ইভান শাহরিয়ার সেদিকে তাকিয়ে নিজের দৃষ্টি নত করে নেয়।
তারপর আবার ওদের দিকে তাকাতে নিলে এর আগে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে। প্রকৃতি জুড়ে ভোরের আলো ফুটেছে। চারদিকে সূর্যের উজ্জ্বল আলোর রশ্মির ছলকানিতে মুখরিত হয়েছে রাতের অন্ধকারে নিমজ্জিত ধরণী। বেলকুনি ভেদ করে সূর্যের ঝিকিমিকি আলোর রশ্মি চোখে মুখে পড়তেই ইভা মুনতাহা হিয়া হকচকিয়ে উঠে বসে। ফজরের নামাজের সময় মেয়েটার সবসময় ঘুম ছুটে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। তবে আজ আর নামাজ আদায় করা লাগলো না। পেটে খুব পেইন হচ্ছিল, সম্ভবত ব্যথাটা পিরিয়ডের হবে। তাই সে নিজের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবারের পানির বোতলটা নিয়ে কিচেনে চলে যায়। তারপর পানি হালকা কুসুম গরম করে বোতলে ভরে নেয়। ইভার রুমে হট ওয়াটার ব্যাগ নাই। আগে অবশ্য ছিল, কিন্তু ইমার হট ওয়াটারের ব্যাগ নষ্ট হওয়ার পরে ইভারটা সে ব্যবহার করেছিল, সেটাও নষ্ট হয়ে যায়। তারপর ইমা একটা কিনে নেয়, কিন্তু ইভাকে আর কেউ কিনে দেয় নাই। ওদের থেকে 2-3 বার যখন চেয়েও পায় নাই, তখন সে এই বোতলে করে গরম পানি নিয়েই নিজের পেটে আর কোমরের ব্যথা নিরাময়ের চেষ্টা করে। গরম পানি বোতলে করে পেটের উপর দিয়ে একটু শুয়েছিল মেয়েটা। কখন যে আরামের ঘুমগুলো এসে ওর চোখে হানা দিয়েছে তা সে টেরই পায় নাই। আজকে আবার ইভান শাহরিয়ারের মা আর ইমার আসার কথা। বাড়ির সব কাজ করা না দেখলে ইভানের মা আয়ানা হুলস্থুল বাঁধিয়ে ছাড়বে। এগুলো ভেবেই মেয়েটার শরীরে কাঁপুনি দিয়ে যায়। তাই ইভা তার রুমের দেওয়ালে টানানো ছোট্ট দেওয়াল ঘড়ির দিকে চোখ বুলোয়। এই ঘড়িটা ইরা ইভার রুমের জন্য কিনে দিচ্ছে। ইভার যেহেতু ফোন নাই, তাই ইভা আয়ানাকে ওর রুমের জন্য একটা দেওয়াল ঘড়ি কিনে দিতে বলে। কিন্তু আয়ানা তো কিনে দিলই না, তার উপর আবার ইভাকে অনেক খারাপ ভাষায় বকা দিল এবং অনেক অনেক কথা শুনিয়ে দিল। ইরা এগুলো শুনে ইভাকে একটা দেওয়াল ঘড়ি কিনে দেয়। ইরা ইভাকে খুব বেশিই ভালোবাসে, যেমন বান্ধবী হিসেবে তেমনই বোন হিসেবে। ইরা তো মনে মনে ইভাকে তার ইভান ভাইয়ের বউ হিসেবে পেতে চায়, কিন্তু তার মনের এই বাসনা কি কোনোদিন পূর্ণ হবে? আয়ানাকে এই কথা বললে তো সে বাড়িতে বিশাল ঝামেলা বাঁধিয়ে ছাড়বে। যেই মা এরার ইভাকেও বাড়ি থেকে বের করে দিবে, সাথে ইরাকেও। ইভা ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে হকচকিয়ে ওঠে। 10:30 বাজতে চলল। আয়ানা নিশ্চয়ই আসলে ডাকাডাকি করতো, তার মানে এখনো আসেনি। ইভা বেশ বিরক্ত হলো। 10:30 বেজে গেছে, কিন্তু কেউ ওরে ডাকে নাই। এরাও তো বাসায়, সেও একবার ডাকলো না। ইভান আর তার চাচ্চু তাহলে কি খেয়ে বাইরে গেছে? এমন সব সাতপাঁচ ভেবে ইভা মুনতাহা তাড়াতাড়ি বিছানা থেকে নামতে নেয়। অমনি পেটে ব্যথা অনুভূতি হয়, আর তখনই কেউ একজন ওর রুমে পদার্পণ করে ইভার কাছে গিয়ে চুলের মুঠি ধরে টেনে বিছানা থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। পেটের ব্যথার সাথে থুবড়ে পড়ে যাওয়ায় দাঁতের সাথে নিজের মসৃণ ঠোঁটগুলো কেটে রক্ত বের হয়ে যায়, যার দরুন এবার ডাগর ডাগর আঁখি দয়ে বিন্দু বিন্দু অশ্রু টলমল করছিল। মেয়েটা হঠাৎ এমন আক্রমণে আহাম্মক বনে গেল। তবুও নিজেকে সামলে সামনে তাকিয়ে দেখে আয়ানা। ইভা ফ্যালফ্যাল করে সেদিকে তাকায়। আয়ানা এবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কি রে, বাসায় বসে বসে শুধু গিলেছিস আর ঘুমেছিস? অন্ন ধ্বংস ছাড়া তো তোর কোনো কাজ নেই। বাসায় কত কত কাজ চোখে পড়ছে না? সকালে তো মনে হয় কিছু রান্নাও করিসনি। বাড়ির দুজন পুরুষই না খেয়ে নিজেদের কাজে চলে গেছে, সেই দিকে খেয়াল আছে তোর? আমি যাওয়ার পরে প্রতিদিন এমন করছিস, তাই না? তোকে দিক কিচ্ছু হবে না। অপয়া অলক্ষী মেয়ে, ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস পড়ছিস, লজ্জা করে না? দুপুর পেরিয়ে বিকাল গড়িয়েছে। সকাল থেকে ইভা অনেক অনেক কাজ করে মাত্র একটু রেস্টের সময় পেল। দুপুরে সবাই খাবার পরে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে বিকেল হয়ে গেছে। বড্ড ক্লান্ত লাগছে মেয়েটার। তাই ইভা নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজের রুমের দিকে পা বাড়ায়। আর তখনই সদর দরজার বাহির থেকে কলিং বেল বেজে ওঠে। তাই ইভা নিজের রুমের দিকে না গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই সামনে সোনালীকে দেখে ইভা চমকে যায়। তারপর তার উদ্দেশ্যে বলে, কিরে সোনালি, তুই ভালোই তো বেড়ালি বাড়িতে গিয়ে, আমাদের তো খোঁজও নিলি না। ইভার কথায় সোনালী কোনো প্রতি উত্তর করল না। সেই ইভাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইভা তা দেখে ভড়কে যায়। অবাক হয়ে সোনালীকে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? সোনালী কাঁদতে কাঁদতে বলে, ইভা আপা জানেন, আমি বাড়িতে যাওয়ানোর পর দিনই আমার দাদি মইরা গেছে। এখন আর আমার কেউ নাই। এখন আমার কি হইব? কাকা কাকি তো থাইকাও না থাউনের মতো।
সোনালির এমন কথা শুনে ইভা নিজের থেকে সোনালিকে ছাড়িয়ে ওর সামনাসামনি দাঁড় করিয়ে বলে। আমাদের তোর আপন মনে হয় না সোনালি? সোনালি বলে, এই বাড়ির মানুষগুলো ছাড়া আর কে আছে আমার কও ইভা আপা? তোমা ঘরেই নিজের আপন মানুষ মনে করি, এর লাইগাই তো তোমাদের কাছে আইয়া পড়ছি। ইভা বলে, তাহলে কাঁদছিস কেন? আমাদের আপন মনে করলে নিজের রুমে গিয়ে বাইরের কাপড় চেঞ্জ করে নে। আর একদম মন খারাপ করবি না। আল্লাহ যার হায়াত যতদিন দিয়েছেন সে ততদিনই বাঁচবে। এখন কান্না না করে ওনার জন্য দোয়া কর। সময়টা মাগরিব এবং ইশারের মধ্যবর্তী। হয়তো কিছুক্ষণ পরে চারদিকে ইশার আজানের ধ্বনি শোনা যাবে। ইভা নিজ কক্ষে শুয়ে আছে। এমন সময় বসার রুমে আয়ানের চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ইভার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। কি হয়েছে দেখার ইচ্ছে থাকলেও শরীরটা সায় দিচ্ছে না। নিজের শরীরটা নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে ইচ্ছে হলো না তার। তবে কি আর করার মন না চাইতেও মেয়েটাকে নিজ গৃহ থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতে হবে। কারণ আয়ানা এভার নাম ধরেই চেঁচিয়ে এভাকে ডাকছে। মেয়েটা নিজের ওড়নাটা ভালো করে মাথায় চাপিয়ে নিজ কক্ষ থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে আয়ানা একাই চেঁচামেচি করছে। তা দেখে ইভা আয়ানার কাছে যেতে যেতে বলে, কাকি কি হয়েছে? আয়ানা ইভাকে দেখে এবার কথা পাত্তা না দিয়ে ওর দিকে তেড়ে গিয়ে গালের ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, বাড়ি থেকে 2 দিন যাইতে পারলাম না, তার মধ্যে তুই পুরো বাড়ি উলট পালট করে দিছিস। এই তোর বাবা মাকে খেয়ে শিক্ষা হয় নাই, আমার সংসার নষ্ট করতে উঠে পড়ে লাগছিস, রাস্তার মেয়ে কোথাকার। ইভা নিজের গালে হাত দিয়ে ফ্যালফেল দৃষ্টিতে ওর চাচির দিকে তাকিয়ে আছে। মেয়েটা বুঝতে পারছে না কি কারণে ওরে থাপ্পড় মারলো। এমন বকাতো ইভা সবসময়ই শুনে কিন্তু গায়ে মাখে না। ততক্ষণে চেঁচামেচি শুনে ইরা, ইমা আর নীলা সেখানে উপস্থিত হয়। সম্ভবত নীলা মাগরিবের পরে আসছে। ইমা ওর মায়ের উদ্দেশ্যে করে বলে, কি হয়েছে মা, চিৎকার চেঁচামেচি করছো কেন? আয়না বলে, বিচারান যে 1 লক্ষ টাকা ছিল কিন্তু পাই না। বাসায় তো ইভান আর ইভানের বাবা ছিল, তাহলে নিশ্চয় এই ফকিনির নিচে নিশ্চয় কোনো নাকচ জুটিয়েছে, তাকে দিয়েছে। আমার বাড়ি থেকে আমার টাকা খেয়ে পড়ে আমার জিনিসই নষ্ট করছে। পড়াশোনা করিয়েও ভুল করছি। পড়াশোনা বন্ধ করে দিলেই ভালো হতো। ওর এই চরিত্রহীন অপয়ালক্ষ্মী মেয়েকে আমি ঘরে রাখবো না। এগুলো বলে আয়ানা আবার ইভাকে এলোপাথারি মারতে শুরু করে। আয়ানার এমন সব কথা শুনে ইভা যেন সপ্তম আসমান থেকে পড়ে। আর তখনই সোনালি সেখানে উপস্থিত হয়। আর ইভাকে মারতে দেখে আয়ানার পা জড়িয়ে ধরে বলে, খালাম্মা, ইভা আপারে এমনি মারবে না, ইভা আপার লাগছে তো। এই বলে সোনালি কাঁদতে থাকে। ইরাও তার মাকে বলে, মা কি করছো? ইভা মোটেই এমন মেয়ে না। কিন্তু আয়ানা থামছে না। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে ওঠে। সকালে ইভার মসৃণ ঠোঁটগুলো কেটে রক্ত বের হওয়ার স্থান থেকে আবার গলগল করে রক্ত বের হচ্ছে। এমন সময় ইভান শাহরিয়ার বাড়ির সদর দরজা দিয়ে বসার রুমে প্রবেশ করে। দরজা চাপানো ছিল, তাই আর কলিং বেল বাজাতে হলো না। ড্রয়িং রুমে এমন অবস্থা দেখে ইভান সেদিকে তাকায়। তারপর গম্ভীর মুখশ্রী করে ওর মায়ের কাছে গিয়ে আয়ানার হাত ধরে ইভাকে আয়নার থেকে ছাড়িয়ে সোফায় বসায়। তারপর আয়ানার উদ্দেশ্যে বলে, মা কি হইছে? এভাবে ইভাকে মারছো কেন? আয়ানা তেতে উঠে বলে, এই হারামি চোর মা বাবা শিক্ষা দিয়ে যেতে পারে নাই, তাই 1 লক্ষ টাকা চুরি করছে। আয়ানার কথা শুনে ইভান শাহরিয়ার অবাক হয়ে ইভার মুখের পানে তাকায়। মেয়েটা মেঝেতে বসে আসছে। ফর্সা মসৃণ ঠোঁটগুলো কাঁপছে মেয়েটার। অসহায় দৃষ্টিতে আয়ান আর ইভানার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ক্লান্ত। তাই ইভান আয়ানার দিকে তাকিয়ে বলে, কি বলছো মা? ইভা চুরি করছে? আমার বিশ্বাস ইভা কোনোদিন কিছু চুরি করতে পারে না। তুই বিশ্বাস? তুই পানি দিয়ে ধুয়ে খা। আমি তো এই মেয়েকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। আর তুই এগুলোর মধ্যে না ঢুকে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, এটা আমি দেখে নেব। মা ইভা এমন কিছু করে নাই। আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আর তুমি বলছো এগুলোর মধ্যে আমাকে ঢুকতে না, কিন্তু অন্যায়ভাবে কাউকে দোষারোপ করলে মুসলিম হয়ে আমি কিভাবে সেটা মানবো বলো? নির্দিষ্ট প্রমাণ ছাড়া তুমি ওরে দোষারোপ করতে পারো না। ইভান কাট কণ্ঠে কথাগুলো বলে। তা শুনে আয়ানা ইভার দিকে রক্তবর্ণ চোখে চেয়ে রেগে ইভানের উদ্দেশ্যে বলে, ইভান, তুই এই মেয়ের হয়ে আমাকে কথা শোনাচ্ছিস?
এখন এই রাস্তার মেয়ে তোর কাছে বড় হয়ে গেল? নীলা ইনোসেন্ট ভাব নিয়ে বলে। খালামনে বাদ দাও এসব থার্ড ক্লাস মেয়েদের কথা। নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল করা আর মানুষের অন্ন বস্ত্র নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নাই ওদের। নীলার কথা শুনে ইভান শাহরিয়ার নীলার দিকে চোখ পাকিয়ে তাকায়, যার দরুন নীলা চুপ হয়ে যায় আর আয়ানার আগে গজগজ করতে করতে নিজের কক্ষে চলে যায়। আয়ানা জানে ইভান খুব সহজে রাগ দেখায় না, কিন্তু যখন রাগ ওঠে তখন তা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। আয়ানার ইভার উপর রাগ আরও বেশি বাড়ল, কারণ ইভান শাহরিয়ার আয়ানার পক্ষ না নিয়ে ইভার হয়ে কথা বলছে। ইভা শুয়ে আছে নিজ কক্ষে, তার পাশে দাঁড়িয়ে আছে ইভান শাহরিয়ার আর হীরা। সোনালি ইভার মাথার কাছে বসে আছে। ইভানের বাবা আতিফ শাহরিয়ার এসে ইভাকে দেখে গেছে। তখন আয়ানা নিজের রুমে যাওয়ার পরে ইভান শাহরিয়ার ইভার দিকে তাকিয়ে দেখে মেয়েটা সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। তাই ইভান ইভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ইভাকে পাজা কোলে তুলে ইভার রুমে নিয়ে আসে। ইভানের পিছু পিছু ইরা আর সোনালিও আসে, কিন্তু ইভান কোলে তুলে নেওয়ায় নীলার আগে ফুঁসতে ফুঁসতে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর রক্তবর্ণ চোখে সেদিকে তাকিয়ে থাকে, সাথে ইভার উপরও আগের থেকে দ্বিগুণ রাগ জন্মায়। ইভান ইভাকে ইভার রুমে এনে বিছানায় শুয়ে দেয়। তারপর ইভার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইভার মসৃণ ঠোঁটের দিকে তাকিয়ে ইভানের চোখ জোড়া আটকে যায়। ওর সাহস হয় না ইভার কাটা ঠোঁট পরিষ্কার করে ড্রেসিং করার। হসপিটালে কত বড় বড় রোগের রোগীকে ইভান চিকিৎসা করে, কত মেয়েকে ইভান চিকিৎসা করে, কিন্তু এমন অনুভূতি হয় না। তবে ইভাকে দেখে ইভানের এমন মনে হচ্ছে কেন সে বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শিহরণ হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় দোল খেয়ে যাচ্ছে। ইভার বুকের দিলটাও দৃশ্যমান হয়ে আছে, যা ইভানকে অবাধ্য পিছুটানের মতো টানছে। তাই ইভান ইভাকে চেক আপ করে প্রয়োজনীয় ওষুধ আনার জন্য উঠে দাঁড়িয়ে ইরাকে বলে ইভার ঠোঁটের কাটা অংশ ড্রেসিং করে দিতে। তারপর সে ওষুধ আনার জন্য বেরিয়ে যায়। ইভান শাহরিয়ার এক দৃষ্টিতে কিছুক্ষণ ইভার পানে তাকিয়ে থাকে। ইভার মুখে কেমন যেন অদ্ভুত এক মায়া আছে, যা ইভানকে অবাধ্য পিছুটানের মতো বারবার পিছু ডাকে। পুরো হৃদয়ে কম্পন হয়, কায়া অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে, পুরো শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। কই অন্য কোনো মেয়ের আশেপাশে বা অন্য কোনো মেয়ের দিকে তাকালে তো ইভানের এমন হয় না, তাহলে ইভার দিকে তাকালে শরীরে এমন অদ্ভুত শিহরণ বয়ে যায় কেন? এগুলো ভেবে ইভান শাহরিয়ার আরও বেশি সময় ইভার রুমে দাঁড়ালো না। ওষুধগুলো কখন কিভাবে খাবে বলে ইরাকে বুঝিয়ে দিয়ে তাকে ইভার সাথে থাকতে বলে সেই ইভার রুম থেকে প্রস্থান করে নিজের রুমে চলে যায়। সময়ের কাঁটা ঘূর্ণায়মান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় ঘুরতে ঘুরতে কয়েকটা দিন পেরিয়ে গেল। আজ ইমার বিয়ে, কাল রাতেই ইমার গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে। বোনের বিয়ে বিদায় ইভানও অনেক কাজ করছে। ছেলেটা হসপিটালে ডিউটি শেষ করে এসে সন্ধ্যায় গায়ে হলুদের সব কাজের তদারকি করছে। শুধু বিয়ের একটা দিন ছেলেটা হসপিটাল থেকে ছুটি নিয়েছে। এ নিয়েও আয়ানার চেঁচামেচির শেষ নাই। তিনি চেয়েছে ইমার বিয়েতে ইভান আরও বেশি ছুটি নেবে, কিন্তু ইভান শাহরিয়ারের এক কথা, সে নিজের কাজ থেকে নড়বে না। তার কথা হলো ডাক্তাররা সব সময় রোগীর চিকিৎসায় নিয়োজিত থাকবে, শুধু শুধু কেন ছুটি কাটাবে। ছেলেটা বিয়ের সব কিছু তদারকি করতে করতে ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাহিরে বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, অতিথিরা সব সেখানেই, বাসায়ও কিছু লোক আছে। সেখান থেকে মাত্রই ইভান শাহরিয়ার বসা রুমে প্রবেশ করল। আর অমনি ইভানের চোখ জোড়া অপরূপ অপ্সরা এক নারীর দিকে আটকে যায়। চেহারায় তেমন কোনো প্রসাধনী নেই, তবুও কি মোহনীয় লাগছে মেয়েটাকে। ইভান শাহরিয়ার এক দৃষ্টিতে ইভার দিকে তাকিয়ে আছে। ইভা গোলাপি শাড়ি পরেছে, মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই, চোখে শুধু কাজল দিয়েছে। মেয়েটার ঠোঁটগুলো এমনিতেই গোলাপি বর্ণের, কি মায়াবী লাগছে ইভাকে। মেয়েটা হেসে হেসে ইরার সাথে কথা বলছে। মাথার চুলগুলো শাড়ির আঁচল দিয়ে ঢাকা, একেবারে বউ বউ দেখতে লাগছে মেয়েটাকে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করছে ইভানের মধ্যে। এতক্ষণের ক্লান্তি যেন ইভাকে দেখে নিমিষের মধ্যে উধাও হয়ে গেছে। এই অনুভূতির কি নাম দেওয়া যায় ইভানের জানা নেই। আর তখনই বাহিরে শোনা যায় সবাই হইচই করে বলছে পাত্রপক্ষ পাই চলে আসছে। আসলে ইরা আর ইভা এতক্ষণ
এটা নিয়েই কথা বলছিল। এরা বলছিল পাত্রপক্ষ আসলে ইভাকে বাইরে প্যান্ডেল সাজানো সেখানে যাইতে ওর সাথে, কিন্তু ইভা যেতে নারাজ। ইভা জানে সে বাইরে গেলে আয়ানা তাকে আস্ত রাখবে না, কারণ আয়ানা ইভাকে পই পই করে বলে দিচ্ছে বাসার মধ্যের কাজ যেন সব ঠিকঠাক মতো করে, প্যান্ডেলের কাছে যেন ওরে না দেখে। তাই মেয়েটা কোনো ঝামেলা চাচ্ছে না। আর ইভার এমনিতেও বেশি মানুষের কোলাহলের মধ্যে বিরক্ত লাগে। তারপর আবার বিয়ে বাড়িতে কত ছেলেপেলে আসবে, ছেলেদের সামনে ইভার নিজেকে অনেক সংকুচিত লাগে। ছেলেদের সামনে মেয়েটা মোটেই যেতে চায় না। বাহিরের হইচই শুনে এরা আরও 2-3 বার বলল ইভাকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটা রাজি হলো না। তাই ইরা চলে গেল। ইভা ইরার যাওয়ার পানে তাকিয়ে সামনে ইভানকে দেখে নিজের দৃষ্টি নত করে নেয়। ইভান শাহরিয়ার কিছুক্ষণ সেদিকে চেয়ে একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে প্রস্থান করে। কিছুক্ষণ পরে ইভা থালা বাসন মাজছিল। এমন সময় ইভান শাহরিয়ার এসে ইভার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একদিকে শাড়ি সামলাচ্ছে আবার কাজ করছে। ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে, ইভা হাত ধুয়ে নে, কাজ আছে। ইভানের কথা শুনে ইভা পিছন ফিরে ইভানের দিকে তাকায়। ইভানের কোলে ছোট একটা ছেলে, দেখতে খুব কিউট। 2 বছর হবে হয়তো ছেলেটার। দেখে এবার ইচ্ছে হলো ছেলেটার গাল দুটো টেনে দিতে, কিন্তু নিজের ইচ্ছে দমিয়ে রেখে রুকুটি কুচকে ইভানের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকায়। তা দেখে ইভান এবার ধমকে স্বরে বলে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আমার রূপ বাড়ে নাই? যা বলছি তাড়াতাড়ি কর, বাহিরে কাজ আছে আমার। ইভানের এমন কথা শুনে ইভা সামনের দিকে ঘুরে হাতটা ধুয়ে নিজের মাথার ঘুমটা আরেকটু টেনে ইভানের দিকে ফিরে তাকায়। অমনি ইভান শাহরিয়ার ইভার কোলে ছেলেটাকে দিয়ে বলে, এবার ঠিক আছে, একেবারে বউ বউ লাগছে মনে হচ্ছে, এক বাচ্চার মা। এগুলো বলে ইভান একটা বাঁকা হাসি দিয়ে চলে যেতে নিলে ইভা ভেবাচাকা খেয়ে বলে, কি? ইভার কথা শুনে ইভান আবার পিছনের দিকে ফিরে ইভার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, বাচ্চাটাকে রাখ, ওর মা খাবার খাচ্ছে, আর তোকেও বিবাহিত বিবাহিত লাগছে। ইভানের এমন অদ্ভুত কথা শুনে ইভা ফ্যালফ্যাল দৃষ্টিতে ইভানের পানে চেয়ে মিনমিন করে বলে, তাহলে কাজ করবে কে? আমি লোক পাঠাচ্ছি, তারা করবে। এটা বলে ইভান সেখান থেকে চলে গেল। আর ইভা সেভাবেই ছেলেটাকে নিয়ে কিছুক্ষণ ইভানের যাওয়ার পানে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ আগেই ইমার আর ফাহিমের বিয়ে সম্পূর্ণ হয়েছে। সবাই একটু জিরিয়ে মাগরিবের আগেই ইমাকে নিয়ে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ইমা বসার রুমে ছেলেটাকে কোলে করে নিয়ে যতটুকু সম্ভব অতিথি আপ্যায়ন করছে। এতক্ষণ ছেলেটাকে ছেড়ে দিলেও বাচ্চাটা হাঁটাহাঁটি করছিল, কিন্তু এখন আর হাঁটতে চাচ্ছে না। বসার রুমের মধ্যে অবশ্য মহিলা আর মেয়েই বেশি। ছেলেরা ড্রয়িং রুমে আসছে আবার চলে যাচ্ছে বাইরে প্যান্ডেলে, কিন্তু একটা ছেলে সে কখন থেকে ফোন টিপছে আর ইভার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ইভার সাথে কথা বলার ফাঁক করছে। কাল গায়ে হলুদের অনুষ্ঠানেও এই ছেলেটা তথ্য নিয়ে ওদের বাড়ি এসেছিল আর এভাবেই তাকিয়েছিল। কি অদ্ভুত দৃষ্টি ছেলেটার। তবে ইভা সেদিকে না তাকিয়ে নিজের কাজে মনোনিবেশ করে। সেই 2 ঘন্টা ধরে বাচ্চা ছেলেটা ইভার কলে। সম্ভবত ছেলেটার খুব খিদে পেয়েছে, রুমেও থাকতে চায় না। কোলে করে নিয়ে হাঁটলে শান্ত ছেলের মতো ইভার কাঁধে মাথা টেকিয়ে শুয়ে থাকে, কিন্তু কোথাও বসলেই জ্বালানো শুরু। ছেলেটার মায়েরও কোনো খবর নাই। নিজের ছেলেকে এভাবে কেউ আরেকজনের কাছে দিয়ে কিভাবে নিশ্চিন্ততায় ঘুরে বেড়াচ্ছে তা ইভা বুঝতে পারছে না। এগুলো ভেবে ইভা খুব বিরক্ত হয়। তারপর ছেলেটার মাথায় একটা চুমু খায়, আর তখন ইভার দিকে তাকিয়ে থাকা ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে, এই শুনছেন? হঠাৎ এমন ডাক শুনে ইভা মাথা তুলে সামনে তাকিয়ে ছেলেটাকে দেখে বিরক্ত হয়। তারপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে অন্য কাউকে ডাকলো নাকি, কিন্তু আবারও ছেলেটা ইভাকে ডেকে বলে, এই যে আমি তোমাকেই ডাকছি। তাই ইভা ছোট ছোট পা ফেলে না চাইতেও শাড়ির আঁচলটা মাথায় ভালো করে টেনে ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, জি কিছু বলবেন? হ্যাঁ, এক গ্লাস শরবত হবে? জি আমি এক্ষুনি এনে দিচ্ছি। ইভা স্বাভাবিকভাবেই বলল। এই বলে ইভা শরবত নিয়ে সোনালীকে খুঁজল, কিন্তু পেল না। ছেলেটার সামনে যেতেই ইভার কেমন যেন লাগে। কথা বলা শুরুতেই কেমন তুমি করে সম্বোধন করছে। ম্যানারলেস ছেলে একটা, এতটুকু বুদ্ধি নাই। প্রথম কারোর সাথে পরিচয় হলে আপনি করে বলতে হয়। ইভা শরবত এনে ছেলেটার সামনে রাখলো। তারপর সেখান থেকে চলে যেতে নিলে ছেলেটা ইভার উদ্দেশ্যে বলে, তোমার নামটা কি জানতে পারি? ইভা নিচের দিকে তাকিয়ে বলে, জি আমার নাম ইভা মুনতাহা হিয়া। ইভার কথা শুনে ছেলেটা নিজে থেকেই বলে, আমি শিহাব, ফাহিম ভাইয়ের কাজিন, মানে চাচাতো ভাই।
তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে, আর তোমার নামটাও খুব সুন্দর। ইভা সৌজন্যতার খাতিরে ধন্যবাদ বলে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। হয়তো শিহাব আরও কিছু বলতে চেয়েছিল, ছেলেটার মতিগতি ঠিক না। ইভা শিহাবের সামনে থেকে চলে যাওয়ার পরে ছেলেটা ইভাকে দেখিয়ে একটা মহিলার সাথে কি যেন কথা বলছিল, তা দেখে ইভা ভ্রু কুঁচকে নিল। শিহাব মহিলাকে কিছু বলে বাইরে চলে গেল। তার একটু পরেই মহিলা ইভার সামনে এসে জিজ্ঞেস করে ইভার নাম কি। ইমার কি হয় ইভা। তারপর ইভার কোলের বাচ্চাটিকে দেখিয়ে এটাও বলে ইভার বাচ্চাটা নাকি খুব কিউট, ওর জামাই নাকি ইভাকে ভাগ্য করে পাইছে। ইভা নাকি অনেক লক্ষ্মী, একা একা কত কাজ সামলাচ্ছে। তারপর আবার ইভা কত সুন্দর, ওর চুলগুলো কত বড়। ইভা নাকি বিবাহিত না হলে ওনার ছেলের জন্য ইভাকে বউ করে নিত। এমন সব কথা শুনে ইভা অবাক হয়ে যায়, কিন্তু চুলের কথা বলায় মেয়েটা এক হাত দিয়ে পিছনে শাড়ির আঁচলের নিচে হাত দেয়। ওর চুল খোপা বাঁধা ছিল, কখন খুলে গেছে তা মেয়েটা টেরই পায় নাই। আর ইভান শাহরিয়ার শুরু থেকে মহিলার কথাগুলো সোফায় বসে ফোন টিপছিল আর শুনছিল। মহিলার এমন সব কথা শুনে ছেলেটা মিটিমিটি হাসছে। ইভা তার চোখে তাকিয়ে দেখল, কি এক অবস্থা, বিচারের বিয়ে না হইতেই নাকি বাচ্চা হয়ে গেছে, আবার জামাইও। এগুলো বলে মহিলা সেখান থেকে চলে গেল। আর ইভা তা শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে দেখল। ইভান সোফা থেকে উঠে ফোন পকেটে রেখে ইভার পাশে এসে দাঁড়িয়ে মুখটা কিছুটা ইভার কানের কাছে নিয়ে মিনমিন করে ইভার উদ্দেশ্যে বলে, তা বাচ্চা তো দেখছি, বাচ্চার বাবা কই? ইভানের এমন কথা ইভা ভ্যাবাচেকা খেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কি বলছে ইভান শাহরিয়ার? ওই মহিলা না হয় না জেনে উল্টোপাল্টা বলে গেছে, কিন্তু ইভান সব জেনেও কি সব কথা বলছে। ইভাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ইভান শাহরিয়ার ইভাকে বলে, বাচ্চাটার মনে হয় খিদা লাগছে, খাওয়া ওরে। ইমা হকচকে ওঠা অবাক দৃষ্টিতে ইভানের পানে তাকিয়ে বলে, কি? আমি খাওয়াবো মানে? আমি কি খাওয়াবো? ওর মা কই? ইভান শাহরিয়ার পূর্ণ দৃষ্টিতে ইভার পানে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কেন, তোর কাছে কি খাওয়ানোর মতো কিছু আছে? তাহলে খাওয়া। ইভা মনে মনে বলে, কি অসভ্য লোক রে বাবা, কিন্তু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। তা দেখে ইভান ব্রুকুচকে ইভার দিকে তাকিয়ে বলে, ও পৃথিবীতে আসার পরেই ওর মা মারা গেছে। হামিম ওর সৎ মায়ের কাছে থাকে, ওর বাবা আমার ফ্রেন্ড, দেশে থাকতে একসাথে পড়াশোনা করছি আমরা। ইভা ভাবান্তর হয়ে বলে, তো ছেলেটা এখানে আসছে কার সাথে? ওর বাবা আর সৎ মা দুজনেই ইমার বিয়েতে আসছে। আচ্ছা এগুলো বাদ দে, ওর জন্য ডিম সিদ্ধ করে আমার রুমে নিয়ে আয়, আর চুলগুলো খোপা করে নিস। তারপর ইভান শাহরিয়ার ইভার কোল থেকে ছেলেটাকে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। আর ইভা লজ্জায় মরিমরি অবস্থা। ইভান শাহরিয়ার ওকে কি খাওয়ানোর কথা বলছে, আর ইভা কি উল্টোপাল্টা ভেবে বসেছে। তবে ছেলেটার মা নাই শুনে ইভার খুব মন খারাপ লাগছে। ইভানের দরজার সামনে বাটিতে করে ডিম সিদ্ধ নিয়ে দাঁড়িয়ে আছে ইভা। মেয়েটা ইভানের কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটুকু সময় ছেলেটাকে এনেও নাকানি চুবানি খাচ্ছে। ছেলেটা কাঁদছে আর ইভান শাহরিয়ার যেন ছেলেটার কান্না থামানোর জন্য বিশ্বযুদ্ধ করছে। কী সব হাবিজাবি বলছে ছেলেটার কান্না থামানোর জন্য। হঠাৎ ইভান শাহরিয়ার দরজার দিকে তাকিয়ে ইভাকে দেখে বলে, এই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হামিম কাঁদছে দেখছিস না? ইভানের কথা শুনে ইভা ইভানের রুমে গিয়ে দাঁড়ায়। তারপর বিড়বিড় করে বলে, যে কিনা আমাকে এক ধমকে থামিয়ে দেয়, সে সামান্য এই বাচ্চা ছেলেটাকে থামাতে পারছে না। ইভান শাহরিয়ার ইভার হাত থেকে ডিমের বাটি নিয়ে বলে, এই বিড়বিড় করে কি বলছিস? আর তুই ওখানে দাঁড়িয়ে হাসছিলি কেন? নিশ্চয়ই ভাবছিলি আমি এই বাচ্চা ছেলেটাকে থামাতে পারবো না। বিড়বিড় করেও তো এটাই বলছিলি। এটা বলে ইভান ডিমের খোসা চাড়িয়ে তা থেকে একটু ভেঙে ছেলেটার মুখে দিতে নিলে ছেলেটা নিজের হাত দিয়ে তা সরিয়ে দিয়ে বলে, খাবো না। তা শুনে ইভা হেসে দেয়। আর ইভান তা দেখে খুব বিরক্ত হয়, সাথে রাগও ওঠে। ছেলেটা খাবে না কেন? খিদা লাগছে, মুখে দেওয়ার সাথে সাথে খেয়ে নিবে তা না। এবার ইভান শাহরিয়ার ইভার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, এই হাসছিস কেন? দেখছিস না ছেলেটা খাচ্ছে না? খাওয়া ওরে। এই বলে ইভান খাওয়ার বাটিটা ইভার দিকে এগিয়ে দিল। আর ইভা তা নিয়ে ছেলেটাকে বিছানা থেকে নিচে নামিয়ে কিছু খেলনা দিল। তারপর ছেলেটাকে খাওয়াতে লাগলো। ছেলেটাও খেলতে খেলতে খেয়ে নিচ্ছে। ইভান শাহরিয়ার তা মুগ্ধ চোখে দেখছে। আসলে এই মেয়েরা মায়ের জাত।
তাদের ধৈর্য শক্তিও গভীর। তাই তো আল্লাহ মেয়েদের বাচ্চা পালনের দায়িত্ব দিয়েছে। আর হামিম ছেলেটা তো জন্মের পর থেকেই মাকে হারিয়েছে। ইভান এতগুলো ভাবনার মাঝেই ইরা ইভানের রুমে পদার্পণ করতে করতে বলে, ভাইয়া, তোমাকে মা নিচে ডাকে। এটা বলেই মেয়েটা রুমের দিকে ভালো করে তাকিয়ে বলে, ওরে পাস, ইভা, তোরে একেবারে বউ বউ লাগছে। মনে হচ্ছে তুই ভাইয়ার বউ আর হামিম তোদের ছেলে। একেবারে একটা পরিপূর্ণ সংসার মনে হচ্ছে, যা মানিয়েছে। বাকি কথা আর ইরা বলতে পারল না ইভা আর ইভানের রিয়াকশন দেখে। ইভা ইরার থেকে চোখ সরিয়ে ইভানের দিকে একবার তাকিয়ে চোখ নিচের দিকে নামিয়ে নেয়। আর ইরা তো মনে হয় ফেসে গেছে। মেয়েটা আবেগের ঠেলায় কোথায় কি বলে ফেলছে সে নিজেও জানে না, তাই ভয়ে ভয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাববার বিষয় হলো ইভান ইরাকে কিছুই বলল না। সে বিছানা থেকে নেমে ইরার দিকে একবার পরখ করে ইভার দিকে আর চোখে তাকিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। ইরা সেদিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে ইভার পাশে গিয়ে ইভার পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, ভাইয়া আমাকে কিছু বললো না কেন রে? আমি কি জানি? জানিস ইভা, আমার মনে হয় ভাইয়া তোকে পছন্দ করে। আর না হয় ভাইয়া আমাকে কিছু না বলে কিছু বলতো। ইভা বিরক্তিতে নাক মুখ কুচকে বলে, এই যেখানে সেখানে তোর এই উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। সারাক্ষণ এগুলো নিয়ে ভাবিস আর উল্টো পাল্টা কথা বলিস। আমার এখন ইভান ভাইয়ার সামনে যেতে ইচ্ছা করছে। ইরা হাসতে হাসতে বলে, ওরে আমার লজ্জাবতী রে, তবে ভাইয়ার সাথে কিন্তু তোকে খুব মানায়। রাত এখন একটা ছুঁই ছুঁই। চারদিকে নিস্তব্ধতায় ঘেরা, শুনশান নীরবতায় আচ্ছাদিত শহর জুড়ে। মাঝে মাঝে নিশাচর কুকুরের ডাক শোনা যাচ্ছে। বাড়িতে নিস্তব্ধতায় ঘেরা, সবাই গভীর ঘুমে আচ্ছাদিত হয়তো। ইভা জেগে আছে ওর হাত ধরে। মেয়েটা হাতের ব্যথায় কেঁদে চলেছে। চোখ থেকে অনবরত বৃষ্টির ন্যায় অশ্রুকণা গড়িয়ে পড়ছে। তবে বিকেলের থেকে সম্ভবত এখন একটু ব্যথা কমছে। বিকেলে ইভানের রুম থেকে ইভান শাহরিয়ার যাওয়ার পরে ইরা কতক্ষণ ইভার সাথে আড্ডা দিয়ে হামিমকে ডিম সিদ্ধ খাওয়ানো হলে তাকে নিয়ে নিচে চলে যায়। তারপর ইভান নিজের রুমে গিয়ে বিছানায় বসতেই ওর রুমে নীলা আসে আর ওর গালে ঠাস করে থাপ্পড় দিয়ে এবার হাত মুচড়ে ধরে বলে, এই তোর ইভান ভাইয়ার সাথে হেসে হেসে এত কিসের কথা? নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর সাহস কি করে হয় ইভান ভাইয়ার রুমে গিয়ে ওর সাথে হেসে হেসে কথা বলার? চরিত্রহীন ফাজিল নষ্ট মেয়ে কোথাকার। তোর ওই ফর্সা ত্বক আর লম্বা চুল নিয়ে খুব অহংকার, তাই না? আমিও কিন্তু তোর থেকে কম সুন্দর না। ফার্দার তুই তোর ওই চরিত্রহীন নষ্ট মুখ নিয়ে ইভান ভাইয়ার সামনে গিয়ে ইভান ভাইয়াকে পাগল করার চেষ্টা করবি না। আর ইভান ভাইয়া অবশ্যই তোর মতো নষ্ট মেয়ের উপর পাগল হবে না, ও তো পাগল হবে আমার মতো স্মার্ট মেয়ের উপর। শেষের কথাটা নীলা ইনোসেন্ট ভাব নিয়ে বলে। তারপর এমন আরও অনেক অকাঠ্য ভাষায় ইভাকে কথা শোনাতে থাকে, যা খুবই অশ্লীল ছিল। কিন্তু ইভার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা হাতের ব্যথায় আর্তনাদ করে ওঠে আর নীলার উদ্দেশ্যে বলে, নীলা আপু, আমার খুব লাগছে হাতে। আমি আর ইভান ভাইয়ের রুমে যাব না। আমার হাতটা ছেড়ে দেন। এবার অসহায় হয়ে কথা বলা দেখে নীলা একটা শয়তানি মার্কা হাসি দিয়ে হাত ছেড়ে বলে, মনে যেন থাকে ইভান ভাইয়ার রুমে যেন তোকে আর না দেখি। ইভা নিঃশব্দে নিজের হাত ধরে চোখে পানি ফেলতে ফেলতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক শব্দ বোঝায়, যার অর্থ ও আর ইভানের রুমে যাবে না। তারপর নীলা ইভার রুম থেকে চলে যায়। আর তখনই সোনালি ইভার রুমে এসে হাত ধরে ইভাকে কাঁদতে দেখে মেয়েটা এখানে কি হয়েছে বুঝে যায়। তারপর সোনালি রসুন আর সরিষার তেল গরম করে ওর হাতে মালিশ করে দেয়। ইরাকে বিকেলে তার শ্বশুর বাড়ি নিয়ে গেছে পাত্রপক্ষ। এই বাড়ি থেকে পাত্রপক্ষের সাথে ইমা, নীলা আর ওদের একজন ছেলে কাজিন গেছে ইরার সাথে ওর শ্বশুর বাড়ি। ইভাকেও ইরা ওদের সাথে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করছে, তবে লাভের লাভ কিছু হয়নি। কারণ ইভা জানে ওর জন্য এমন বিলাসিতা মানায় না। ইভা গেলে নীলা যেমন রেগে মেগে যেতে চাইতো না, তেমনি আয়ানাও ইভাকে অনেক মারধর করতো। ওর শখ আহ্লাদ তো সেই দিনই মারা গেছে, যেদিন ওর মা বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মাঝে মাঝে তো ইভার চিৎকার করে ওর মা বাবাকে বলতে ইচ্ছে হয়, তাদের সাথে ইভাকে নিয়ে গেলে তাদের কি এমন ক্ষতি হতো, কেন এই স্বার্থপর মানুষগুলোর মাঝে ওরা একা রেখে গেল। কিন্তু চিৎকার করে কেঁদে হয়তো এই কথাটা বলারও স্বাধীনতা নাই মেয়েটার। তাই তো মেয়েটা মনে মনে এই কথাগুলো শহরের চার দেওয়ালে আবদ্ধ রুমের দরজা বন্ধ করে নিঃশব্দে চোখের পানি ফেলে আর নিজের অব্যক্ত কষ্টগুলো একা একা বলে।
যার সাক্ষী শুধু ইট সিমেন্টের তৈরি দালান কোঠার চার দেওয়াল আর ঘরের আসবাবপত্রগুলো। ইমারা চলে যাওয়ার পরে অতিথিগুলো আস্তে আস্তে চলে গেছে। সবাই যাওয়ার পর থেকেই বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আয়ানা ইরা যাওয়ার পরে অনেকক্ষণ কান্না করছে। সম্ভবত এখন সবাই ঘুমোচ্ছে, কিন্তু ইভা তার হাতের ব্যথার জন্য ঘুমোতে পারছে না। বারবার এপাশ ওপাশ করে শোয়া থেকে উঠে বসে। ওর রুমে অল্প আছে লাইট জ্বালানো, দরজাটা হালকা চাপানো। ইভা নিজের রুমের দরজার বাহিরের দিকে তাকিয়ে খেয়াল করলো ও রুমের সামনে কারো ছায়া দেখা যাচ্ছে। হঠাৎ ইভার বুকের মধ্যে ধক করে উঠল, তবে মনের ভুল ভেবে সে আর গুরুত্ব দিল না। কিন্তু আবারও দেখলো ছায়া দেখা যাচ্ছে। তাই মেয়েটা আস্তে আস্তে নিজের বিছানা থেকে নেমে দরজার সামনে এসে দরজা ভালো করে খুলে চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তাই পুরো বাড়িটাই ভালো করে চোখ বুলিয়ে কিচেনের দিকে তাকিয়ে দেখে সেখান থেকে কারো ছায়ার মতো দেখা যাচ্ছে। তাই ইভা আস্তে আস্তে উপর থেকে নিচে চলে আসে, তারপর কিচেনের দিকে পা বাড়ায়। আর কিচেনের সামনে এসে ভালো করে তাকিয়ে কাউকে দেখতে পায় না। আর তখনই পিছন থেকে কেউ একজন ইভাকে ডাক দেয় ও নাম ধরে, যার দরুন ইভা চকিয়ে উঠে পিছনের দিকে তাকিয়ে চমকে যায়। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে ইভান শাহরিয়ার দাঁড়িয়ে আছে। সম্ভবত বাহিরে ছিল, বোনকে বিদায় দেওয়ার পরে মনে হয় গেছে, আর এত রাত করে ফিরছে। ইভান ইভার দিকে তাকিয়ে বলে, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এত রাতে ঘুমাসনি এখনো? ইভানের কথা শুনে ইভা আবারও ভালো করে বাড়িটা পরোক্ষ করে ইভানের দিকে তাকায়। তা দেখে ইভান প্রকুচকে বলে, এই তুই আবার বাড়িতে কোনো চোর টোর দেখিসনি তো? ওই দিনের মতো এমনিতেও তুই যা ভীতু। ইভা জানে এখন ইভানকে কিছু বলেও লাভ নাই, শুধু শুধু ওকে নিয়ে মজা নিবে। তাই মেয়েটা আমতা আমতা করে বলে, বাবা ভাইয়া আসলে আমি পানি খাবো। ইভার কথা শুনে ইভান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের রুমে চলে যায়। তা দেখে ইভা আবারও ভালো করে চারদিকে একবার তাকিয়ে নিজের রুমে গিয়ে হাত ব্যথা নিয়ে শুয়ে পড়ে। তারপর কিছুক্ষণ একটু আগের কথা ভেবে হাতের ব্যথায় কতক্ষণ এপাশ ওপাশ করে মেয়েটা এমনি ঘুমিয়ে যায়। ইমার বিয়ে হওয়ার পর কেটে গেছে 1 সপ্তাহ। বিয়ের পরের দিন অবশ্য এ বাড়ি থেকে যে গেছে ইমার শ্বশুরবাড়ি, তারা ইমা আর ইমার হাজব্যান্ড ফাহিমের সাথে ফাহিমের কাজিন শিহাবও আসছে ওদের বাড়ি। তারপর 2 দিন থেকে ফাহিম, ইমা আর শিহাব চলে গেছে। আর ইভার কাছে শিহাবের মতিগতি একদমই সুবিধার লাগে নাই, কেমন ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে থাকতো। দেখিয়ে বিরক্ত লাগতো মেয়েটার। এখন সকাল 9:30 বাজতে চলল। সকালে ইভার চাচা আতিফ শাহরিয়ার ব্রেকফাস্ট করে চলে গেছে অফিসে, আর ইভানের আজকের রাতের ডিউটি ছিল হসপিটালে, তাই সে সকালে এসে ব্রেকফাস্ট করে ঘুমিয়েছে। আয়ানা সম্ভবত খেয়ে নিজের রুমে বিশ্রাম নিচ্ছে। ইরা, ইভা আর সোনালি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তবে সোনালি মন দিয়ে টিভি দেখলেও ইভা আর ইরা টিভির দিকে মন দিতে পারছে না। আজ সকাল 10টার দিকেই ওদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। খুব চিন্তা হচ্ছে ওদের। ইরা শুধু বারবার বলছে, আমি পাশ করব তো? রেজাল্ট খারাপ আসলে মা বাড়িতে এলাহি কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ওর কথার প্রতি উত্তরে ইভা কি বলবে জানা নাই। মেয়েটা তো নিজেই জানে না তার কেমন রেজাল্ট আসবে। ইরার থেকে তো ইভার বেশি টেনশন হচ্ছে। তবে খারাপ রেজাল্ট আসলেই বা কি, আয়ানা তো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইভাকে আর পড়াশোনা করতে দিবে না। তাই মেয়েটা ভালো বা খারাপ রেজাল্টের আশাও ছেড়ে দিচ্ছে। তবে মনের মধ্যে তো একটা ভয় কাজ করছেই। এগুলো ভাবতে ভাবতেই অনলাইনে রেজাল্ট দেওয়ার সময় চলে এসেছে। ইভার তো নিজের ফোন নাই, তাই ইরার ফোন দিয়েই দুজনে রেজাল্ট বের করবে। ইরা ভয় ভয় নিজের ফোনটা ওপেন করে রেজাল্ট বের করার অ্যাপে গিয়ে ইভাকে খুঁজিয়ে বলে, এই তোর রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। ইভা হকচকিয়ে উঠে বলে, না 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 বোন, আগে তোর রেজাল্ট বের কর। আমার অনেক ভয় লাগছে, আমার নির্ঘাত ফেল আসবে। ইরা চোখ মুখ কুঁচকে বলে, এই তুই তো অনেক ভালো স্টুডেন্ট, তুই এমন কথা বললে আমার কি হবে? তুই সব কিছু ঠিকঠাক লিখিস নি। ইভা মিনমিন করে বলে, লিখছি তো, কিন্তু তবুও মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগে। ইরা ইভাকে ধমকে বলে, এই চুপ, বেশি কথা না বলে আগে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার বল। ইভা মুখ কাচুমাচু করে ইরার উদ্দেশ্যে বলে, এই তুই ধমকাচ্ছিস কেন? তোর ধমকে আমি ভয় পাই নাকি? ইভা মেয়ে একজন আরেকজনকে বলছে, আমার রেজাল্ট আগে,
না তোরটা আগে বের কর। আর ওদের রেজাল্ট বের করা নিয়ে এমন ঝগড়া দেখে সোনালি টিভি থেকে মুখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। রেজাল্ট বের করা নিয়ে কেউ এভাবে ঝগড়া করে নাকি তাই ভাবছে সোনালি। তারপর সোনালি ওদের দিকে তাকিয়ে বলে, আমি একটা বুদ্ধি পাইছি। ইভা আপা আর ইভা আপা, আপনারা থামেন। সোনালির কথা শুনে ইভা আর ইরা দুজনেই ওর দিকে তাকায়। তারপর ভ্রু কুচকে ইরা জিজ্ঞেস করে, কি বুদ্ধি পাইছিস তুই? ইভা আর ইরা ওর বুদ্ধি শুনতে রাজি হয়েছে, তাই সোনালি যেন মহা খুশি, যেন কোনো রাজকার্য উদ্ধার করছে সে। তাই সে খুশিতে গদগদ হয়ে বলে, ইরা আপা আর ইভা আপা, আপনারা থামেন। আমরা দুজনের মধ্যে টর্চ করেন কিছু দিয়া, তাহলে যার পিঠ উঠবো টর্চে তার রেজাল্ট আগে দেখবেন। সোনালির কথা ইরা আর ইভা একে অপর দিকে তাকায়। তারপর ইরা বলে, তুই ঠিক বলছিস, কিন্তু কি দিয়ে সার্চ করব? সোনালি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, দাঁড়ান, আমি এখনই আসছি। তারপর দৌড়ে নিজের রুমের দিকে চলে যায় মেয়েটা। তার একটু পরে হাতে একটা 1 টাকার পয়সা নিয়ে ইরা আর ইভা সামনে এসে পয়সাটা সোফার সামনে নিচু টেবিলের উপর খুরান দিয়ে তার উপর হাত রেখে বলে, এখনো আপনারা কোন কে শাপলার পাশ নেবেন আর কে মানুষের পাশ নেবেন? সোনালির কথা শুনে ইরা শাপলার পাশ নিল আর ইভা মানুষের পাশ নিল। তারপর সোনালি পয়সা থেকে হাত সরানোর পরে দেখলো শাপলার পাশ উঠছে। তা দেখে বেচারি মুখটা কাচুমাচু করে নিজের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিল। সাথে সাথে ওর সামনে পুরো একটা মার্কশিট চলে আসলো। ওর বুকটা অদ্ভুতভাবে ধুকপুক করছে। এরা মূল পয়েন্টের দিকে তাকিয়ে খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমি 4.94 পাইছি। কি আরেকটুর জন্য ক্লাস আসে নাই? এবার কথা শুনে এরা মন খারাপ করে বলে, না, আর একটুর জন্য A+ মিস হয়ে গেছে। তবে যাই হোক, আমার ধারণার বাইরে মার্কস পেয়েছি। আমি তো মনে মনে ভাবছি ফেলই করব। শেষের কথাটা ইরা খুশিতে গদগদ হয়ে বলে। ততক্ষণ ইরার এমন চিৎকারে আয়না সেখানে চলে আসে। তারপর ওদের এত খুশি দেখে আয়না ভ্রুকুচকে বলে, কি রে ইরা, এভাবে শাড়ির মতো চিৎকার করছিস কেন? ইভা সোনালি, তোদের কোনো কাজ নাই? বসে বসে তো জীবন পার করে দিতে চাচ্ছিস। শুধু বসে বসে আরাম করার ধান্দা আর কাজের ফাঁকিবাজি। আয়ানার কথা শুনে ইরা ওর মায়ের উদ্দেশ্যে বলে, মা, আজকে অন্তত চুপ করো। আজকে আমাদের রেজাল্ট বের হয়েছে। কত পাইছিস? মা, আমি 4.94 পেয়েছি। আর ইভা কত পাইছে? মা, ওটা এখনো দেখিনি, এখন দেখবো। এটা বলে ইভার থেকে ওর রোল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যথাস্থানে দেয়। তারপর ইভার মার্কশিট ফোনের স্ক্রিনে আসলে এরা পয়েন্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে ইভার দিকে তাকায়। ইভাকে দেখিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা কত ভীতু হয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ইভার মনে আরো ভয়ের সঞ্চার হয়। আর ইরা ওর মুখের দিকে তাকিয়ে জোরে বলে, কংগ্রাচুলেশন ইভা, তুই A+ পেয়েছিস। ইভা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ইরা যা বলছে তাকে আসলেই সত্যি। ইমা নিজের আঁখিদ্বয় বড় বড় করে ইরার দিকে তাকিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি A+ পাইছি। আয়ানার আগে গজগজ করতে করতে ইভার কাছে এসে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, তোর মতো ডাইনি রাক্ষসীর দ্বারা সব সম্ভব। তুই তো নকল করে পাশ করেছিস। ওদের এমন চিৎকার চেঁচামেচি শুনে ইভান শাহরিয়ার নিচে আসে। ইভানকে দেখেই মনে হচ্ছে ছেলেটা শুদ্ধ সায় নিয়ে নিচে আসছে। ইভান বিরক্তিতে রাগ মুখ কুচকে বলে, মা কি হচ্ছে এখানে? মারছো কেন ইভাকে? আর এত হইচই কেন? ইভানের এমন কথায় আয়ানা বলে, তুই চুপ থাক। এই মেয়েকে তো আমার মেরেই ফেলতে ইচ্ছে করে। পরীক্ষাও চুরি করে পাশ করে ফেলেছে। ইভান ওর মায়ের কথা শুনে বিরক্তিতে কপাল কুচকে বলে, আসলে বলো তো এখানে হয়েছে কি ওখানে? ইভানের কথা শুনে এরা একে একে ইভানকে সব বলে। আর সব শুনে ইভানের মাথার রগ ফুলে ওঠে। ও জানে মা বাবার সাথে আল্লাহ খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। মা বাবা মনে কষ্ট পেলেও কখনো সন্তানের ভালো হয় না। তবে সে এটাও জানে কেউ অন্যায় করলে তাকে সঠিকভাবে বুঝতে হবে। কিন্তু ইভান শাহরিয়ার তো আয়ানাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু সে বুঝে নাই। তাই ইভান নিজেকে শান্ত রাখার চেষ্টা করে হিসিয়ে আয়ানাকে বলে, দেখো মা, তুমি ইভার সাথে কিন্তু ঠিক করছো না। ইভা বেশি মার্ক পাইছি তাতে তোমার আরো খুশি হওয়ার কথা। মেয়েটা বাড়ির সব কাজ করে,
এত ভালো রেজাল্ট করছে কিন্তু তুমি তা না করে ওরে মারছো। আমি বুঝলাম না ওর অপরাধ কি। ইরা ওর থেকে একটু কম মার্ক পাইছে তাই তুমি ইভাকে মারছো? দেখ ইভান, এসবের মধ্যে তুই শুধু শুধু কেন কথা বলছিস? আর এমনিতেও এই মেয়েকে আমার বাড়িতে রাখার কোনো ইচ্ছে নেই। বেশি মার্ক পাইছে তো কি হয়েছে? ওরে তো পড়ানো না। আমি ওরে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করব। দেখে নিস, ওটকো ঝামেলা একটা।